সন্ধে হবার দেরি নেই। রাস্তায় পুরনো বইয়ের দোকানে বই দেখে বেড়াচ্ছি। ঠিক এমন সময় আমার এক বন্ধু, নাম তার কিশোরী সেন, হঠাৎ করে এসে বলল, এই যে এখানে কি, চলো চলো জ্যোতিষীকে হাতটা দেখিয়ে আসি। তারানাথ জ্যোতিষীর নাম শোনোনি? মস্ত বড় গুণী। হাত দেখানোর ঝোঁক চিরকালই আছে। সত্যিকারের ভালো জ্যোতিষী কখনোই দেখিনি। জিজ্ঞাসা করলাম, বড় জ্যোতিষী মানে কি? যা বলে তা সত্যি হয়? আমার অতীত ও বর্তমান বলতে পারে? ভবিষ্যতের কথা বললে বিশ্বাস হয় না। কেমন আছো বন্ধুরা? তোমাদের জন্য আরো একবার হাজির হয়েছি বাংলা সাহিত্যের আরো একটি সুন্দর গল্প নিয়ে। সবাইকে ইংরেজি শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন। অভিপ্সা আর স্ট্রং ডিজায়ার চ্যানেলে আমাদের আজকের নিবেদন প্রখ্যাত কথা সাহিত্যিক শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা কালজয়ী সৃষ্টি তারানাথ তান্ত্রিকের গল্প। শুনতে থাকো তোমরা। বন্ধু বলল, চলোই না, পকেটে টাকা আছে, 2 টাকা নেবে, তোমার হাতটা দেখিও, দেখো না বলতে পারে কি না। কাছেই একটা গলির মধ্যে একতলা বাড়ির গায়ে টিনের সাইনবোর্ডে লেখা আছে, তারানাথ জ্যোতির্বিনোদ। এই স্থানে হাত দেখা ও কোষ্ঠী বিচার করা হয়। গ্রহশান্তির কবচ তন্ত্রোক্ত মতে প্রস্তুত করি। আসুন ও দেখুন এবং বিচার করুন। বড় বড় রাজা মহারাজার প্রশংসাপত্র আছে, দর্শনী নামমাত্র। বন্ধু বলল, এই বাড়ি? হেসে বললাম, হ্যাঁ, লোকটা বোগাস। এত রাজা মহারাজা যার ভক্ত, তার এই বাড়ি? বাইরের দরজার কড়া নাড়তেই ভেতর থেকে একটা ছেলে বলে উঠল, কে? আমার বন্ধু কিশোরী। জিজ্ঞাসা করল, জ্যোতিষী মশাই বাড়ি আছেন? ভেতর থেকে খানিকক্ষণ কোনো উত্তর শোনা গেল না। তারপর দরজা খুলে গেল। একটা ছোট্ট ছেলে উকি দিয়ে আমাদের দিকে একটা সন্দিগ্ধ চোখে খানিকক্ষণ তাকিয়ে থেকে জিজ্ঞাসা করলো, কোথা থেকে আসছেন? আমাদের আসবার উদ্দেশ্য শুনে সে আবার বাড়ির ভেতরে চলে গেল। কিছুক্ষণ কারোর কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। আমি তখন বললাম, আরে ব্যাপার যা দেখছি, তোমার জ্যোতিষী পাওনাদারের ভয় তো দিনরাত দরজা বন্ধ করে রাখে। ছেলেটাকে পাঠিয়ে দিয়েছে আমরা পাওনাদার কিনা দেখতে। এবারে হয়তো ডেকে নিয়ে যাবে, বুঝলে কি না? আমার কথাটাই ঠিক হলো। একটু পরে ছেলেটা দরজা খুলে বলল, আসুন ভেতরে। ছোট একটা ঘরে তক্তপোষের ওপর আমরা বসলাম। একটু পরে ভেতরে দরজা ঠেলে একজন বৃদ্ধ প্রবেশ করলো। কিশোরী উঠে দাঁড়িয়ে হাত জোড় করে প্রণাম করে বলল, পণ্ডিত মশাই আসুন আসুন। বৃদ্ধের বয়স 60-62 বেশি হবে না। রং টকটকে ফর্সা। এ বয়সেও গায়ের রঙের এত জৌলুস, সেটা না দেখলে বিশ্বাস করা যায় না। মাথার চুল প্রায় সবই উঠে গেছে, তবে মুখের যে ভাব, তাতে কিন্তু চালাকি ও বুদ্ধিমত্তা একেবারেই মেশানো। নিচের চোয়ালের গড়ন দৃঢ়, চোখ দুটো বড় বড়, উজ্জ্বল। জ্যোতিষীর মুখ দেখে আমার লর্ড রেডিং এর চেহারার কথা মনে পড়ল। দুজনেরই মুখের একটা আশ্চর্য মিল আছে। কেবল লর্ড রেডিং এর মুখে আত্মপ্রত্যয়ের ভাবটা আরো অনেকটা বেশি, আর এনার চোখের কোণে একটা কুঞ্চিত রেখা, একটু যেন ভরসা হারানোর ভাবটা ফুটে ফুটে উঠছে। অর্থাৎ যতটা ভরসা নিয়ে জীবনে নেমেছিলেন, এখন হয়তো তার অনেকটাই হারিয়ে গিয়েছে। এই ধরনের একটা ভাব আর কি। যাই হোক, প্রথমে আমি হাত দেখালাম। বৃদ্ধ খুবই নিবিষ্ট মনে খানিকটা দেখে আমার মুখের দিকে তাকিয়ে বলল, আপনার জন্মদিন 15ই শ্রাবণ 1305 সাল, ঠিক?
আপনার বিবাহ হয়েছে ওই 1327 সালের 15ই শ্রাবণ, ঠিক তো? কিন্তু জন্ম মাসে বিয়ে তো হয় না। আপনার কেমন করে হলো? এরকম তো দেখিনি। কথাটা খুবই ঠিক। বিশেষ করে আমার দিনটার মনে ছিল এই জন্য যে আমার জন্মদিন ও বিয়ের দিন একই হওয়াতে বিয়ের সময় এটা নিয়ে একটা বেশ গোলমাল হয়েছিল। তারানাথ জ্যোতিষী নিশ্চয়ই সেটা জানে না। সে আমাকে কখনো দেখেনি। আমার বন্ধু কিশোরী সেনও সেটা জানে না। তার সঙ্গে আলাপ মোটে 2 বছরের, তাও এক ব্রিজ খেলার আড্ডায়। সেখানে ঘনিষ্ঠ সাংসারিক কথাবার্তার কোনো অবকাশ ছিল না। তারপর বৃদ্ধ বলল, আপনার 2 ছেলে, 1 মেয়ে। আপনার স্ত্রীর শরীর বর্তমানে বড় খারাপ যাচ্ছে। ছেলেবেলায় আপনি একবার গাছ থেকে পড়ে গিয়েছিলেন, কিংবা জলে ডুবে গিয়েছিলেন। মোটের ওপর আপনার মস্ত বড় ফাড়া গিয়েছিল 13 বছর বয়সে। কথা সবই ঠিক। লোকটার কিছুটা ক্ষমতা আছে দেখছি। হঠাৎ করে তারানাথ বলল, বর্তমানে আপনার বড়ই মানসিক কষ্ট যাচ্ছে। কিছু অর্থ নষ্ট তো হয়েছে দেখছি। সে টাকা আর আপনি পাবেন না, বরং আরো কিছু ক্ষতি যোগাচ্ছে। আমি আশ্চর্য হয়ে ওনার মুখের দিকে তাকিয়ে থাকলাম। মাত্র 2 দিন আগে কলুটোলা স্ট্রিটের মোড়ে ট্রাম থেকে নামবার সময় 5খানা নোট শুদ্ধ মানি ব্যাগটা হারিয়ে গিয়েছে। লজ্জায় কথাটা এখনো কাউকে বলিনি। তারানাথ বোধহয় থট রিডিং জানে, কিন্তু আরো ক্ষতি হবে সেটা কেমন করে বলছে? এটা বোধহয় একটা ধাপ্পা। সে যাই হোক, সাধারণ হাত দেখা গণকের মতো মন বুঝে শুধু মিষ্টি মিষ্টি কথাই বলে না। আমার সম্বন্ধে আরো অনেক কথা সেদিন সে বলেছিল। লোকটার ওপর আমার বেশ খানিকটা শ্রদ্ধা তৈরি হলো। মাঝে মাঝে তার ওখানে যেতাম। হাত দেখাতে যেতাম সেটা ঠিক নয়, তবে যেতাম প্রায়ই আড্ডা দিতে। লোকটার একটা বড় অদ্ভুত ইতিহাস। অল্প বয়স থেকে সাধু সন্ন্যাসীদের সঙ্গে বেড়াতে বেড়াতে সে এক তান্ত্রিক গুরুর দেখা পায়। সেই তান্ত্রিক খুবই ক্ষমতাশালী ছিলেন। তার কাছে কিছুদিন তন্ত্র সাধনা করার ফলে তারানাথ কিছু ক্ষমতা পেয়েছিল। সেটা নিয়ে কলকাতায় আসে, কারবার খুলল এবং গুরুদত্ত ক্ষমতা ভাঙিয়ে খেতে শুরু করলো। শেয়ার মার্কেট, ঘোড়দৌড়, ফাটকা ইত্যাদি আরো অনেক ব্যাপারে সে তার ক্ষমতা দেখিয়ে খুব তাড়াতাড়ি এমন নাম করে বসলো যে বড় বড় মারোয়ারির মোটর গাড়ির ভিড় তার বাড়ির সামনে শনিবার সকালে গলি একেবারে আটকে থাকতো। পয়সা আসতে শুরু করলো অজস্র। তবে যে পথে আসলো সেই পথেই বের হয়ে গেল। হাতে একটুও পয়সা দাঁড়ালো না। তারানাথের জীবনে 3টে নেশা ছিল প্রবল: ঘোড়দৌড়, নারী ও সুরা। এই 3 দেবতাকে তুষ্ট রাখতে কত বড় বড় ধনী দুলাল যথা সর্বস্ব যে আহুতি দিয়ে পথের ফকির সেজেছে, তারানাথ তো সেখানে একটা সামান্য গণৎকার ব্রাহ্মণ। প্রথম কয়েক বছরে তারানাথ যত পয়সা করেছিল, পরবর্তী কয়েক বছরের মধ্যে সেটা আবার কর্পূরের মতো উড়েও গেছিল। এদিকে ক্ষমতার অপব্যবহার করতে করতে ক্ষমতাটুকুও প্রায় গেল। ক্ষমতা যাবার সঙ্গে সঙ্গে সত্যিকারের পসার সেটাও নষ্ট হয়ে গেল। তবে ধূর্ততা, ফন্দিবাজি, ব্যবসাদারি ইত্যাদি অনেক গুণরাজির কোনোটারই অভাব তারানাথের চরিত্রে না থাকাতে সে ঠিক এখনো খানিকটা পসার বজায় রাখতে সমর্থ হয়েছে। কিন্তু বর্তমানে কাবুলি তাড়াবার উপায় বা কৌশল সেটা বের করতেই তারানাথের অধিকাংশ সময় ব্যয় হয়।
তন্ত্র বা জ্যোতিষ আলোচনার সময়টা সে পায় কোথায়? আমার মতো গুণমুগ্ধ ভক্ত তারানাথ পয়সা নষ্ট হয়ে যাওয়ার পরেও যে পায়নি, সেটা খুব সত্যি কথা। আমাকে পেয়ে তার নিজের ওপরে খানিকটা বিশ্বাস কিঞ্চিত ফিরে এসেছে। সুতরাং আমার ওপর তারানাথের কেমন যেন একটা বন্ধুত্ব তৈরি হলো। সে আমাকে প্রায়ই বলে, বুঝলে, তোমাকে সব শিখিয়ে দেব, তোমাকে শিষ্য করে রেখে যাব। লোকে দেখবে তারানাথের ক্ষমতা কিছু আছে কি না। লোক পায়নি এতকাল যে তাকে কিছু দিই। একদিন বলল, চন্দ্র দর্শন করতে চাও? সেই চন্দ্র দর্শনও তোমাকে আমি শিখিয়ে দেব। 2 হাতের আঙ্গুলে 2 চোখ বুজিয়ে চেপে রেখে 2 বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে কান জোর করে চেপে চিত হয়ে শুয়ে থাকবে। কিছুদিন অভ্যেস করলেই চন্দ্র দর্শন হবে। চোখের সামনে পূর্ণ চন্দ্র দেখতে পাবে। উপরে আকাশে পূর্ণচন্দ্র, আর নিচে একটা গাছের তলায় 2টি পরী। তুমি যা জানতে চাইবে পরীরা তোমাকে তাই বলে দেবে। ভালো করে চন্দ্র দর্শন যে অভ্যেস করেছে তার অজানা কিছুই থাকে না। চন্দ্র দর্শন করি বা না করি, তারানাথের কাছে কিন্তু প্রায় যেতাম। লোকটা এমন সব অদ্ভুত কথা বলে যা পথে ঘাটে বড় একটা শোনা তো যায় না, দৈনন্দিন খেটে খাওয়া জীবনের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। পৃথিবীতে যে আবার সেই সব ব্যাপার ঘটে তার তো কোনোদিনই জানা ছিল না। একদিন বর্ষার বিকেলে তারানাথের ওখানে গেছি। তারানাথ পুরনো একখানা তুলার কাগজের পুঁথির পাতা উল্টাচ্ছে। আমাকে দেখিয়ে বলল, চলো হে, বেলেঘাটাতে একজন বড় সাধু এসেছেন, একবার দেখা করে আসি। শুনেছি তিনি নাকি খুব ভালো তান্ত্রিক। তারানাথের স্বভাব ভালো সাধু সন্ন্যাসী সন্ধান করে বেড়ানো, বিশেষ করে সে সাধু যদি তান্ত্রিক হয়, তবে তারানাথ সব কাজকাম ফেলে তার পেছনে দিনরাত লেগে থাকবে। গেলাম বেলেঘাটা। সাধুর ক্ষমতার মধ্যে দেখলাম তিনি আমাকে যে কোনো একটা গন্ধের নাম করতে বললেন। আমি বেলফুলের নাম করতেই তিনি বললেন, পকেটে রুমাল আছে? বার করে দেখ। ও বাবা, রুমাল বার করে দেখি তাতে বেলফুলের গন্ধ একেবারে ভোর ভোর করছে। আমি সাধুর কাছ থেকে প্রায় 5-6 হাত দূরে বসেছি এবং আমার পকেটে কেউ হাতও দেয়নি। ঘরে আমি, তারানাথ ও সাধু, এছাড়া আর অন্য কেউ নেই। রুমালটাতেও আমারও নাম লেখা, সুতরাং হাত সাফাইয়ের সম্ভাবনা একেবারেই নেই। কিছু যে আশ্চর্য হলাম না এমন নয়, কিন্তু যদি ধরেই নিই সাধু বাবাজি তান্ত্রিক শক্তির সাহায্যে আমার রুমালে গন্ধের সৃষ্টি করেছেন, তবু এত কষ্ট করে তন্ত্র সাধনার ফল যদি 2 পয়সার আতর তৈরি করা হয়ে দাঁড়ায়, তবে সে সাধনার আমি কোনো মূল্য দিই না। আতর তো বাজারে কিনতে পাওয়া যায়। ফিরে আসবার সময় তারানাথ আমাকে বলল, না, লোকটা তো একেবারে নিম্ন শ্রেণীর তন্ত্র সাধনা করেছে। তার ফলে 2-1টা সামান্য শক্তি সে পেয়েছে। সেটাই বা সে পায় কি করে? বৈজ্ঞানিক উপায়ে কৃত্রিমভাবে আতর প্রস্তুত করতেও তো অনেক তোড়জোড়ের দরকার হয়। মুহূর্তের মধ্যে একজন লোক দূর থেকে আমার রুমালে যে বেলফুলের গন্ধ চালনা করবে, তার পেছনেও তো প্রকাণ্ড একটা বৈজ্ঞানিক অসম্ভাবতা নিশ্চয়ই রয়েছে। কন্টেক্ট অ্যাট এ ডিস্টেন্স এর মোটা সমস্যা হওয়াটাই ওর মধ্যে জড়ানো। যদি ধরি হিপনোটিজম, সাধুর ইচ্ছা শক্তি আমার উপরে ততক্ষণ কার্যকরী হতে পারে যতক্ষণ আমি তার কাছে আছি। তার থেকে দূরে সরে গেলেও আমার ওপর যে তার হিপনোটিজমের প্রভাব অক্ষুণ্ণ রয়েছে এবং সে প্রভাবের মূলে কি আছে
সেটাও তো একটা গুরুতর সমস্যা, তাই না? তারানাথের সঙ্গে তার বাড়িতে গিয়ে বসলাম। তারানাথ আমাকে বলল, তুমি এই দেখেই দেখছি একেবারে আশ্চর্য হয়ে পড়লে। তবু তো সত্যিকারের তান্ত্রিক দেখনি। নিম্ন শ্রেণীর তন্ত্র হচ্ছে এক ধরনের জাদু, যাকে তোমরা বলো ব্ল্যাক ম্যাজিক। এক সময়ে আমিও সব জিনিসের চর্চা যে না করেছি তা নয়। আতরে গন্ধ আর এমন একটা কি, এমন সব ভয়ানক ভয়ানক তান্ত্রিক দেখেছি, শুনলে তুমি বিশ্বাস করবে না। একজনকে জানতাম, সে বিষ খেয়ে হজম করত। কিছুদিন আগে কলকাতায় তোমরাও এই ধরনের লোক দেখেছো হয়তো। সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড খেয়েও বেঁচে গেল, জিভে একটু দাগ লাগলো না। এইসব তো নিম্ন ধরনের তন্ত্র চর্চার শক্তি। ব্ল্যাক ম্যাজিক ছাড়া এসব কিছুই নয়। এর চেয়ে অদ্ভুত শক্তির তান্ত্রিক দেখেছি। একবার কি হলো জানো? আমাদের দেশ বাঁকুড়াতে এক নাম করা সাধু ছিলেন। আমার এক খুড়িমা তার কাছে দীক্ষা নিয়েছিলেন। আমাদের ছেলেবেলায় আমাদের বাড়িতে তিনি প্রায় আসতেন। আমাদের তিনি খুব ভালোবাসতেন। আমাদের বাড়ি এলেই আমাদের নিয়ে গল্প করতে বসতেন, আর আমাদের প্রায়ই বলতেন, দুই চক্ষের মাঝখানে ভুরুতে একটা জ্যোতি আছে, খুব ভালো করে চেয়ে দেখিস, দেখতে পাবি। খুব এক মানে চেয়ে দেখিস। মাস 2-3 পরে আমার একদিন জ্যোতি দর্শন হলো। মনে মনে ভাবলাম, চন্দ্র দর্শনের মতো নাকি? মুখে জিজ্ঞাসা করলাম, কি ধরনের জ্যোতি? ঠিক নীল বিদ্যুৎ শিখার মতো। প্রথম একদিন দেখলাম সন্ধ্যের কিছুটা আগে। বাড়ির পেছনে পেয়ারা তলায় বসে সাধুর কথা মতো নাকের উপর দিকে ঘন্টাখানেক চেয়ে থাকতাম। সব দিন ঘটে উঠত না, তবে সপ্তাহের মধ্যে 2-1 দিন বা কোনো সপ্তাহে 2-3 দিন বসতাম। মাস 3 পরে প্রথম জ্যোতি দর্শন হলো। নীল লিকলিকে একটি শিখা আমার কপালের মাঝখানে, ঠিক সামনে, খুব স্থির। মিনিট খানেক ছিল প্রথম দিনের জন্য। এইভাবে ছেলেবেলাতেই সাধু, সন্ন্যাসী ও যোগ এইসব ব্যাপারে খানিকটা আকৃষ্ট হয়ে পড়ি। বাড়িতে তো আর মন টেকে না। ঠাকুরমার বাক্স ভেঙে একদিন কিছু টাকা নিয়ে পালিয়ে গেলাম একেবারে সোজা কাশিতে। একদিন অহল্যাবাইয়ের ঘাটে বসে আছি। সন্ধে তখনও উত্তীর্ণ হয়নি। মন্দিরে মন্দিরে আরতি চলছে। এমন সময় দেখি একজন লম্বা চওড়া চেহারার সাধুকে খড়ম পায়ে দিয়ে কুমণ্ডুল হাতে ঘাটের পৈঠায় নামতে দেখলাম। তার সারা দেহে এমন কিছু একটা ছিল যা আমাকে আর অন্যদিকে চোখ ফেরাতে দিলে না। সাধু তো কতই দেখি, চুপ করে বসে আছি। সাধু বাবাজি জল ভরে পৈঠা বেয়ে উঠতে উঠতে হঠাৎ আমার দিকে খাসা বাংলায় বললেন, বাবাজির বাড়ি কোথায়? আমি বললাম, বাঁকুড়া জেলার মালিয়ারা রুদ্রপুর। থমকে দাঁড়ালেন সাধু, বললেন, মালিয়াড়া রুদ্রপুর? তারপর খানিক বাদে কি যেন একটা ভাবলেন। খুব অল্পক্ষণ একটু অন্যমনস্ক হয়ে গেলেন। তারপর বললেন, রুদ্রপুরের রামরূপ সান্যালের নাম শুনেছ? তাদের বংশে এখন কে আছে জানো? আমাদের গ্রামের সান্যালরা এক সময় খুব অবস্থাপন্ন ছিল।
খুব বড় বাড়িঘর, দরজায় হাতি বাঁধা থাকতো শুনেছি, কিন্তু এখন তাদের অবস্থা খুব একটা ভালো না, বলতে পারো খুব খারাপ। কিন্তু রামরূপ সান্যালের নাম তো কখনো আমি শুনিনি। সন্ন্যাসীকে সসম্ভ্রমে সে কথা বললে তিনি হেসে বললেন, তোমার বয়স আর কতটুকু? তুমি জানবে কি করে? খেয়াঘাটের কাছে শিব মন্দিরটা আছে তো। খেয়াঘাট? রুদ্রপুরে নদী নেই? মুজে গিয়েছে কোন কালে। এখন তার উপর দিয়ে মানুষ গরু হেঁটে চলে যায়। তবু পুরনো নদীর খাতের ধারে একটা বহু প্রাচীন শিব মন্দির, যদিও সেটি জীর্ণ, জঙ্গলাবৃত হয়ে পড়ে আছে বটে। শুনেছি সান্যালদেরই কোনো এক পূর্বপুরুষ ওই শিব মন্দির প্রতিষ্ঠা করেন। কিন্তু এসব কথা উনি বা কি করে জানলেন? খানিক বিস্ময় সুরে ওনাকে বললাম, আপনি আমাদের গায়ের কথা জানেন দেখছি। সন্ন্যাসী মৃদু হাসলেন। এমন হাসি স্নেহময় পিতামহের মুখেই সবসময় দেখা যায়। তার অতি তরুণ অবোধ পুত্রের কোনো ছেলে মানসিকতার জন্য। সত্যি বলছি, সে হাসির স্মৃতি আমি এখনো ভুলতে পারিনি। খুব উঁচু না হলে অমন হাসি মানুষ হাসতে পারে না। তারপর খুব শান্ত সস্নেহ ভৌতিকে সুরে বললেন, বাড়ি থেকে বেরিয়েছিলি কেন? ধর্মকর্ম করবি বলে? আমি কিছু উত্তর দেবার আগেই তিনি আবার বললেন, বাড়ি ফিরে যা, সংসার ধর্ম কিছু করগে যা। এ পথ তোর নয়, আমার কথা শোন। বললাম, এমন নিষ্ঠুর কথা বলবেন না। কিছু হবে না কেন? আমার সংসারে মন নেই, সংসার ছেড়েই এসেছি। এই কথা শুনে তিনি বললেন, ওর নাম সংসার ছাড়া নয়। সংসার তুই ছাড়িসনি, ছাড়তেও পারবি নে। তুই ছেলে মানুষ, নির্বোধ, কিছু বোঝবার বয়স হয়নি। যা, বাড়ি যা, মা বাপের মনে কষ্ট দিস নে। কথা শেষ করে তিনি চলে যাচ্ছেন দেখে আমি বললুম, কিন্তু আমাদের গায়ের কথা কি করে জানলেন বলবেন না? দয়া করে বলুন। তিনি কোনো কথার উত্তর না দিয়ে জোরে জোরে পা ফেলে চলতে লাগলেন। আমিও নাছোড়বান্দা হয়ে তার পিছু দিলাম। খানিক দূরে গিয়ে তিনি আমাকে দাঁড়িয়ে বললেন, কেন আসছিস? আপনাকে আমি ছাড়বো না। আমি কিছু চাইলে আপনার শুধু সঙ্গ চাই। তিনি সস্নেহে বললেন, আমার সঙ্গে এলে তোর কোনো লাভ হবে না। তোকে সংসার করতেই হবে। তোর সাধ্য নেই অন্য পথে যাবার। যা, চলে যা, তোকে আশীর্বাদ করছি। সংসারে তোর উন্নতি হবে। আর সাহস করলুম না তার অনুসরণ করতে। কি একটা শক্তি আমার ইচ্ছা সত্ত্বেও যেন তার পেছনে পেছনে যেতে আমায় বাধা দিলে। দাঁড়িয়ে কিছুক্ষণ পরে সামনের দিকে চেয়ে দেখি তিনি নেই। বুঝতে পারলুম না কোন গলির মধ্যে তিনি ঢুকে পড়েছেন বা কোন দিকে গেলেন। প্রসঙ্গক্রমে বলিনি, অনেকদিন পরে বাড়ি ফিরে এসে দেশের খুব বৃদ্ধ লোকেদের কাছে খোঁজ নিয়েও রামরূপ সান্যালের কোনো হদিশ মেলাতে পারলুম না। সান্যালদের বাড়ির ছেলে ছোকরার দল তো কিছুই বলতে পারল না। ওদের এক শরিক জলপাইগুড়িতে ডাকঘরে কাজ করতেন। তিনি পেনশন নিয়ে সেবার শীতকালে বাড়িতে এলেন। কথায় কথায় তাকে একদিন প্রশ্নটা করাতে তিনি বললেন, দেখ, আমার ছেলেবেলায়
বড় জ্যাঠামশাইয়ের কাছে একখান খাতা দেখেছি, তাতে আমাদের বংশের অনেক কথাই লেখা ছিল। বড় জ্যাঠামশাইয়ের এইসব শখ ছিল, অনেক কষ্ট করে নানা জায়গায় হাঁটাহাঁটি করে বংশের কুলজি জোগাড় করতেন। তার মুখে শুনেছি 4-5 পুরুষ আগে আমাদের বংশে রামরূপ সান্যাল নদীর ধারে ওই মন্দির প্রতিষ্ঠা করেন। রামরূপ সাধক পুরুষ ছিলেন, বিবাহ করেছিলেন, ছেলে মেয়েও হয়েছিল, কিন্তু সংসারে তিনি বড় একটা লিপ্ত ছিলেন না। রামরূপের বড় ভাই ছিলেন রামনিধি। প্রথম জীবনে অবিবাহিত অবস্থায় তিনি সন্ন্যাসী হয়ে গৃহত্যাগ করেন, আর কখনো দেশে ফেরেননি। অন্তত 150 বছরের আগের কথা হবে। জিজ্ঞাসা করলাম, ওই শিব মন্দিরটা ওরকম মাঠের মধ্যে বেখাপ্পা জায়গায় কেন? তা নয়, ওখানে তখন বহতা নদী ছিল, খুব স্রোত ছিল, বড় বড় কিস্তি চলতো। কোনো নৌকা একবার ওই মন্দিরের নিচের ঘাটে মারা পড়ে বলেই তো ওর নাম লাভাঙার খেয়া ঘাট। প্রায় চিৎকার করে বলে উঠল, খেয়াঘাট? তিনি অবাক হয়ে আমার দিকে চেয়ে বললেন, জ্যাঠামশাইয়ের মুখে শুনেছি, বাবার মুখেও শুনেছি, তাছাড়া আমাদের পুরনো কাগজপত্রে আছে শিব মন্দিরে প্রতিষ্ঠিত হয়েছিল লাভাঙার খেয়াঘাটের উপর। কেন বলো তো? এইসব কথা তোমার জানবার কি দরকার হলো? বইটই লিখছো নাকি? ওদের কাছে কোনো কথা বলিনি, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস হলো, এবং সে বিশ্বাস আজও আছে, যে কাশীর সেই সন্ন্যাসী রামরূপের দাদা রামনিধি নিজেই কোনো অদ্ভুত এক যৌগিক শক্তির বলে 150 বছর পরেও তিনি বেঁচে আছেন। বাড়ি থেকে কিছুদিন পরে আবার সাধু সন্ন্যাসীর সন্ধানে বীরভূমের এক গ্রামে গিয়ে শুনলাম সেখানকার শ্মশানে নাকি এক পাগলি থাকে। সে আসলে খুব বড় তান্ত্রিক সন্ন্যাসিনী। পাগলির সঙ্গে দেখা করলাম নদীর ধারে শ্মশানে। ছেঁড়া কাঁথা জড়িয়ে পড়ে আছে, যেমন ময়লা কাপড় চোপড় পরনে তেমনি মলিন জট পাকানো চুল। আমাকে দেখে সে তো গেল মহা চোটে। বললে, বের এখান থেকে, কে বলেছে তোকে এখানে আসতে? ওর আলু থালু বিকট মলিন চেহারা দেখে মনে যে ভাব এসেছিল সেটাকে অতি কষ্টে চেপে বললাম, মা, মা, আমাকে আপনার শিষ্য করে নিন, অনেক দূর থেকে এসেছে, দয়া করুন আমার ওপর। পাগলি চেঁচিয়ে উঠে সেখান থেকে আমাকে চলে যেতে বলল, না হলে আমি বিপদে পড়ব সে কথাও স্মরণ করিয়ে দিল। আঙ্গুল দিয়ে গ্রামের দিকে দেখিয়ে বলল, যা 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 যা। নির্জন শ্মশান। ভয় হলো ওর মূর্তি দেখে, কি জানি মারবে টারবে কি নাকি। পাগল মানুষকে তো আবার বিশ্বাস নেই। সেদিন চলে এলাম, কিন্তু আবার গেলাম তার পরদিন। পাগলি পড়ল, আবার কেন এলি? বললাম, মা, আমাকে দয়া করো। দূর দূর, বেরো এখান থেকে, বেরো। তারপর রিকি আমায় মারলে এক লাথি। বললে, এর যদি আসিস তবে বিপদে পড়বি, খুব সাবধান। রাত্রে শুয়ে শুয়ে ভাবলাম, না, এখান থেকে চলে যাই, আর এখানে নয়। এক পাগলের পাল্লায় পড়ে প্রাণটা যাবে দেখছি কোন দিন। শেষ রাত্রিতে স্বপ্নে দেখলাম পাগলি এসে যেন আমার সামনে দাঁড়িয়েছে। সে চেহারা আর নেই, মৃদু হাসি, হাসি মুখে আমার যেন সে বললে, লাথিটা খুব লেগেছে না রে? তা রাগ করিস নে, কাল যাস আমার ওখানে। সকালে উঠে আবার গেলাম। ওমা, স্বপ্ন টপ্ন তো সব মিথ্যে। পাগলি আমায় দেখে খানিকটা মার মূর্তি হয়ে শ্মশানের একখানা পুরা কাঠ আমার দিকে ছুঁড়ে মারলে। আমিও তখন মরিয়া হয়েছি। বললাম,
তুমি তবে রাত্রে আমায় বলতে গিয়েছিলে কেন স্বপ্নে? তুমি তো আসতে বললে, তাই তো এলাম। পাগলি খানিকটা খিলখিল করে হেসে উঠল। তোকে বলতে গিয়েছিলাম স্বপ্নে, তোর মুন্ডু চিবিয়ে খেতে গিয়েছিলাম। যা বেড়া বেড়া। কেন জানি না এই পাগলি আমাকে অদ্ভুত ভাবে আকৃষ্ট করেছে। আমি বুঝলাম তখনই সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই যতই আমাকে বাইরে তাড়িয়ে দেবার ভান করুক, আমার মনে হলো ভেতরে ভেতরে আমায় এক অজ্ঞাত শক্তির বলে টানছে। হঠাৎ সে বলে বসলে, বউ সেখানে। আঙ্গুল তুলে দেখিয়ে দিলে। তার আঙ্গুল তুলে দেখিয়ে দেবার ভঙ্গিটা যেন রাজা মহারাজার ঘরের কর্ত্রীর মতো। তার সে হুকুম পালন না করে যে কোনো উপায় নেই, বসতে হলো আমায়। সে বললে, কেন এখানে এসে বিরক্ত করিস বলতো? তোর দ্বারা কি হবে? হ্যাঁ, কিচ্ছু হবে না। তো সংসারে এখনো পুরো ভোগ রয়েছে। আমি চুপ করেই থাকি। খানিকটা বাদে পাগলি আবার বললে, আচ্ছা, কিছু খাবি? আমার এখানে যখন এসেছিস, তার উপর আবার বামুন, তখন কিছু খাওয়ানো দরকার। বল কি খাবি? পাগলি শক্তি যে কত দূর সেটা আমার মনে জানার জন্য বড়ই কৌতূহল হলো। এর আগে লোকের মুখে শুনে এসেছি যা চাওয়া যায় সাধু সন্ন্যাসীরা নাকি সবই তা এনে দিতে পারে। কলকাতার এক গন্ধ বাবাজির কাছে খানিকটা যদিও আমি দেখেছি, তবে সে আমার ততটা আশ্চর্য বলে মনে হয়নি। বললাম, খাবো অমৃতি, জিলাপি, ক্ষীরের বরফি আর বর্তমান কলা। পাগলি তখন এক আশ্চর্য ব্যাপার করলে। শ্মশানে কতগুলো পুরা কয়লা পাশেই পড়েছিল, হাতে তুলে নিয়ে পড়লে, এই নে খা, ক্ষীরের বরফি। আমি তো অবাক। ইতস্তত করছি দেখে সে পাগলের মতো খিলখিল করে কিরকম একটা অসম্বন্ধ হাসি হেসে আমাকে সে বললে, ক্ষীরের বরফি খা। আমার মনে হলো এ তো দেখছি পুরো পাগল, কোনো কাণ্ডজ্ঞান নেই। এর কথায় মোড়া পোড়ানো কয়লা মুখে দেবো? ছে 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 ছে। কিন্তু এদিকে তো আমার আর ফেরবার পথ নেই, অনেক দূরে গিয়েছি। দিলাম সেই কয়লা মুখে পুড়ে। যাওয়া থাকে কপালে, পরক্ষণে থু থু করে সেই বিশ্রী বিস্বাদ চিতার কয়লার টুকরোগুলো মুখ থেকে বার করে ফেলে দিলাম। পাগলি আবার খানিকটা খিলখিল করে হেসে উঠল। রাগে দুঃখে আমার তখন চোখে জল এসে গেছে। কি বোকামি না করেছি এখানে এসে। এ পাগল ছাড়া কিছু নয়, বদ্ধ উন্মাদ। পাড়াগাঁয়ের ভূতেরা সাধু বলে নাম রটিয়েছে। পাগলি এবার খানিকটা হাসি থামিয়ে বিদ্রুপে সুরে বললে, খেলি রাবড়ি, বর্তমান কলা? পেটুক কোথাকার, পেটের জন্য এসেছে শ্মশানে আমার কাছে। দূরা দূরা জানোয়ার, দূরা। আমার ভয়ানক রাগ হলো। অমন নিষ্ঠুর কথা আমাকে তখন কেউ কোনোদিনও মুখের ওপর বলেনি। একটিও কথা না বলে আমি তখনই সেখান থেকে উঠে চলে এলাম। বললে বিশ্বাস করবেন না, আবার সেই দিনই শেষ রাতে পাগলিকে স্বপ্নে দেখলাম আমার শিয়রের দিকে দাঁড়িয়ে হাসি মুখে বলছে, রাগ করিস নে, আজ আসিস, রাগ করে না। ছি, এখন পর্যন্ত আমার সন্দেহ হয় পাগলিকে আদৌ স্বপ্নে দেখেছিলাম নাকি জাগ্রত অবস্থায় দেখেছিলাম। যাই হোক, জেগে উঠে আমার আর রাগ রইল না। পাগলি আমায় জাদু করলে কি, গেলাম আবার দুপুরে। তবে এবার কিন্তু তার মূর্তিটা ভারী প্রসন্ন। বললে সে, আবার এসেছিস দেখছি। আচ্ছা, নাছোড় বান্দা তো তুই। আমি তখন বললাম, কেন বাদুর নাচাচ্ছ আমায় নিয়ে? দিনে অপমান করে বিদেয় করে আবার রাত্রে গিয়ে আসতে বলো।
এরকম হয়রান করে তোমার লাভ কি? পাগলি তখন বললে, পারবি তুই? সাহস আছে? ঠিক যা বলবো তা করবি? বললাম, আছে, যা বলবে তাই করব, দেখোই না পরীক্ষা করে। সে তখন একটা অদ্ভুত প্রস্তাব করলে। সে বললে, আজ রাত্রে আমাকে মেরে ফেল, গলা টিপে মেরে ফেল, তারপর আমার মৃতদেহের উপর বসে তোকে সাধনা করতে হবে। নিয়ম বলে দেব, বাজার থেকে মদ কিনে নিয়ে আয়, আর দুটো চাল ছোলা ভাজা। মাঝে মাঝে আমার মৃতদেহ হা করে বিকট চিৎকার করে উঠবে যখন, তখন আমার মুখে এক ঢোক মদ আর দুটো চাল ছোলা ভাজা দিবি। ভোর রাত পর্যন্ত এমনি মরার ওপর বসে মন্ত্র জপ করতে হবে। রাত্রে হয়তো অনেক রকম ভয় পাবি, যারা এসে ভয় দেখাবে তারা কেউ মানুষ নয়, তাদের কিন্তু ভয় করো না। ভয় পেলে সাধনা তো মিথ্যে হবে, প্রাণ পর্যন্ত হারাতে পারো। কেমন, রাজি? ও যে এমন কথা বলবে তা আমি বুঝতে পারিনি। কথা শুনে তো আমি অবাক হয়ে গেলাম। বললাম, সব পারবো, কিন্তু মানুষ খুন করা আমার দিয়ে হবে না। আর তুমি বা আমার জন্য মরবে কেন? পাগলি তখন রেগে গিয়ে পড়লে, তবে এখানে মরতে এসেছিলি কেন? মুখ পড়া বেরে দূরে। আরো নানা রকমের অশ্লীল গালাগালি দিলে। ওর মুখে কিছু বাদে না, মুখ বড় খারাপ। আমি আজকাল ওগুলো আর তত গায়ে মাখিনি, গা শোয়া হয়ে গিয়েছে। বললাম, রাগ করছো কেন? একটা মানুষকে খুন করা কি মুখের কথা? আমি না ভদ্রলোকের ছেলে? পাগলি আবার মুখ বিকৃত করে বললে, ভদ্রলোকের ছেলে? ভদ্রলোকের ছেলে? তবে এ পথে এসেছিস কেন রে? ও অল্প পায়ে ঘাটের মরা। তন্ত্র মন্ত্রের সাধনা ভদ্রলোকের ছেলের কাজ নয়। যা গিয়ে কামিজ পরে অবশ্য চাকরি কর গিয়ে, বেরা। বললাম, তুমি শুধু শুধুই রাগ করো। পুলিশের হাঙ্গামাটার কথা ভাবছো না? আমি যখন ফাঁসি যাব তখন কে ঠেকাবে? মনে মনে আবার সন্দেহ হলো, না, এই নিতান্তই পাগল, বদ্ধ উন্মাদ। এর কাছে এসে শুধু এতদিন সময় নষ্ট করেছি ছাড়া আর কিছুই নয়। তখনই মনে পড়ল পাগুলির মুখে শুদ্ধ সংস্কৃত শ্লোক শুনেছি, তন্ত্রের কথা শুনেছি। সময় সময় সত্যই এমন কথা বলে যে ওকে বিদুষী বলে সন্দেহ হয়। সেই দিন থেকে পাগলি আমার উপর প্রসন্ন হলো। বিকেলে যখন গেলাম তখন আপনি ডেকে বললে, আমার রাগ হলে আর জ্ঞান থাকে না। তোকে ও বেলা গালাগালি দিয়েছি, কিছু মনে করিস নে। ভালোই হয়েছে তুই সাধনা করতে চাসনি। ওসব নিম্নতন্ত্রের সাধনা, ওতে মানুষের কতগুলো শক্তি লাভ হয়, তাছাড়া আর কিছু হয় না। বললাম, কি শক্তি লাভ হয়? পাগলি তখন বললে, পৃথিবীতে নানা রকম জীব আছে, তাদের চোখে দেখতে পাওয়া যায় না। মানুষ মরে দেহ শূন্য হলে চোখে দেখা যায় না, আমরা তাদের বলি ভূত। এছাড়া আরো অনেক রকম প্রাণী আছে, তাদের বুদ্ধি মানুষের চেয়ে কম কিন্তু শক্তি বেশি, এদেরও দেখা যায় না। তন্ত্র এদের হাকিনী, শাকিনী, ডাকিনী এইসব নাম। এরা কখনো মানুষ ছিল না, মানুষ মরে যেখানে যায় এরা সেখানকার প্রাণী। মুসলমান ফকিরেরা এদের জিন বলে। এদের মধ্যে ভালো মন্দ দুই আছে। তন্ত্র সাধনার বলে এদের বশ করা যায়, তখন যা বলা যায় এরা তাই করে। করতেই হবে, না করে উপায় নেই। এদের নিয়ে খেলা করার বিপদ আছে। অসাবধান তুমি হয়েছ, তোমাকে মেরে ফেলতে পারে। অবাক হয়ে ওর কথা শুনছিলাম। এইসব কথা তো আর কখনো শুনিনি।
এর মতো পাগলের মুখে এই কথা হয়তো সাজে। যেখানে বসে শুনছি তার পারিপার্শ্বিক অবস্থাও এই কথার উপযুক্ত বটে। গ্রাম, শ্মশান, একটা বড় তেঁতুল গাছ, আর একদিকে কতগুলো শিমুল গাছ, 2-4 দিন আগের একটা চিতার কাঠকয়লা, আর একটা কলসি জলের ধারে পড়ে রয়েছে। কোনো দিকে কোনো লোকজন নেই। অজ্ঞাত সারে আমার গা যেন খানিকটা শিউরে উঠল। পাগলি তখনও বলে যাচ্ছে অনেক সব কথা, অদ্ভুত রকমের কথা। এক ধরনের অপদেবতা আছে, তন্ত্রে তাদের বলে হাকিম। তারা অতি ভয়ানক জীব, বুদ্ধি মানুষের চেয়ে অনেক কম। দয়া মায়া বলে পদার্থ নেই তাদের, পশুর মতো মন, কিন্তু তাদের ক্ষমতা সবচেয়ে বেশি। এরা যেন প্রেত লোকের বাঘ ভালু। ওদের দিয়ে কাজ বেশি হয় বলে যাদের বেশি দুঃসাহস, এমন তান্ত্রিকেরা হাকিম মন্ত্রে সিদ্ধ হবার সাধন করে। হলে খুবই ভালো, কিন্তু বিপদের ভয়ও পদে পদে। তাদের নিয়ে যখন তখন খেলা করতে নেই, তাই তোকে বারণ করি। তুই বুঝিস নে, তাই রাগ করিস। কৌতূহল সংবরণ করতে না পেরে জিজ্ঞাসা করলাম, তুমি তাহলে হাকিনি মন্ত্রে সিদ্ধ, তাই না? ঠিক বলো। পাগলি খানিক চুপ করে রইল। আমি তাকে আর কোনো প্রশ্ন করলাম না। বুঝলাম পাগলি এই কথা কিছুতেই বলবে না। কিন্তু এই বিষয়ে আমার আর কোনো সন্দেহ রইল না। পরদিন গ্রামের লোকে আমাকে পাগলির সম্বন্ধে অনেক কথা বললে। তাদের মধ্যে একজন আমাকে বললে, আপনি ওখানে যাবেন না তো অত ঘন ঘন। পাগলি ভয়ানক মানুষ, ওর মধ্যে এমন শক্তি আছে যে আপনার একেবারে সর্বনাশ করে দিতে পারবে। ওকে বেশি ঘাটানোর দরকার নেই মশাই। গায়ের লোক ওর কাছে তেমন ঘেঁষে না। বিদেশি লোক আপনি, মারা পড়বেন নাকি শেষে? মনে মনে ভাবলাম, কি আমার করবে? যা করবা তা তো করেছে, তার কাছে না গিয়ে থাকবার শক্তি আমার নেই। তারপরে একদিন যা হলো সেটা বিশ্বাস করতে পারবেন না। একদিন সন্ধ্যের পরে পাগলির কাছে গিয়েছি, কিন্তু এমন করে গিয়েছি যেন পাগলি টের না পায়। পাগলি সেই পরতলায় গিয়ে হঠাৎ আমি অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। ওমা, বটতলায় পাগলি বসে নেই, তার বদলে একটি ষোড়শী বালিকা গাছের খুঁড়িতে ঠেস দিয়ে সামনের দিকে চেয়ে রয়েছে। চোখের ভুল নয় মশাই, আমার তখন কাঁচা বয়স, চোখে ঝাপসা দেখবার কথা নয়, স্পষ্টই দেখলাম। ভাবলাম, তাই তো, ই আবার কে এলো? যাই কিনা যাই। 2-1 পায়ে গিয়ে সংকোচের সঙ্গে জিজ্ঞাসা করলাম, মা, তিনি কোথায় গেলেন? মেয়েটি হেসে বললে, সেই তিনি যিনি এখানে থাকতেন। মেয়েটি এবার খিলখিল করে হেসে বলল, মরণ, কে তার নামটাই বলো। নাম বলতে লজ্জা হচ্ছে নাকি? আমি চমকে উঠলাম। আরে, এই তো সেই পাগলি। সেই হাসি, সেই কথা বলার ভঙ্গি, সবই তো এক। এই ষোড়শী বালিকার মধ্যে সেই পাগলি রয়েছে লুকিয়ে। সে এক অদ্ভুত আকৃতি, ভেতরে সেই পরিচিতা পাগলি, আর বাহিরে একটি অপরিচিতা রূপসী ষোড়শী বালিকা। বললে, এসো না, বসো না এসে পাশে, লজ্জা কি? আহা, আর অত লজ্জায় দরকার নেই, এসো। হঠাৎ আমার বেশ বড় ভয় হলো। মেয়েটির রকম সকম আমার ভালো বলে মনে হলো না। তাছাড়া আমার দৃঢ় বিশ্বাস হলো এই পাগলি আমায় কোনো বিপদে ফেলার হয়তো চেষ্টা করছে। ফিরে চলে যাচ্ছি, এমন সময় পরিচিত কণ্ঠের ডাক শুনে থমকে দাঁড়ালাম। দেখি বটতলায় পাগলি বসে আছে, আর কেউ কোথাও নেই।
আমার তো তখনও ভয় যায়নি। ভাবলাম আজ আর কিছুতেই এখানে থাকবো না বাবা, ফিরে চলে যাই। পাগলি তখন বললে, এসো বসো। বললাম, তুমি ওরকম ছোট মেয়ে সেজেছিলে কেন? তোমার মতলবখানে কি বললো তো? পাগলি তখন বললে, মরণ ঘাটের মরা, আবল তাবল বকছে। বললাম, না না সত্যি বলছি, আমায় কোনো ভয় দেখিও না, যখন তোমায় মা বলে ডেকেছি। পাগলি তখন বললে, শোন তবে, তুই সেরকম নোস, তন্ত্রের সাধনা তোকে দিয়ে হবে না, অত সাধু সেজে থাকবার কাজ নয়। থাক, তোকে দু একটা কিছু দেব, তাতেই তুই করে খেতে পারবি। একটা মরা চাই, আসবে শিগগির অনেক মরা, এই ঘাটেই আসবে। ততদিন অপেক্ষা কর, কিন্তু যা বলে দেব তাই করবি। রাজি আছিস? সব সাধনা ভিন্ন কিচ্ছু হবে না। এদিকে তখন তো আমি মরিয়া হয়ে উঠেছি। আমি ভীতু লোক ছিলাম না কোনো কালই, তবু কখনো মরার উপর বসে সাধনা করব এই কল্পনাও করিনি। কিন্তু রাজি হলাম পাগলির প্রস্তাবে। বললাম, বেশ, তুমি যা বলবে আমি তাই করব, কিন্তু পুলিশের হাঙ্গামার মধ্যে যেন না পড়ে, আর সপ্তাহতে আমি রাজি আছি। একদিন সন্ধ্যের কিছু আগে গিয়েছি, সেদিন দেখলাম পাগলির ভাবটা যেন কেমন কেমন। ও আমায় বললে, একটা মরা পাওয়া গিয়েছে, চুপি চুপি এসো। জলের ধারে বড় একটা বাকুড় গাছের শিকড় জলের মধ্যে অনেকটা নেমে গিয়েছে। সেই জড়ানো পাকানো জলমগ্ন শিকড়ের মধ্যে একটা 16-17 বছরের মেয়ে মরা বেঁধে আছে, কোনো ঘাট থেকে ভেসে এসেছে বোধহয়। ও বললে, তোল মরাটা সেই করবে, নেমে যা, জলের মধ্যে মরা হালকা হয়, ওকে তুলে সে করে রেখে দে, ভেসে না যায়। তখন কি করছি জ্ঞান ছিল না। মরার পরনে তখনও কাপড়, সেই কাপড় জড়িয়ে গিয়েছে শিকড়ের মধ্যে। আমাকে বিশেষ বেগ পেতে হলো না, অল্প চেষ্টাতেই সেটা টেনে তুলে ফেললাম। পাগলি বললে, মরার ওপর বসে তোকে সাধনা করতে হবে, ভয় পাবি না তো? ভয় পেয়েছো কি মরেছো? আমি হঠাৎ আশ্চর্য হয়ে চিৎকার করে উঠলাম। মরার মুখ তখন আমার নজরে পড়েছে। সেদিনকার সেই ষোড়শী বালিকা, অবিকল সেই মুখ, সেই চোখ, কোনো তফাৎ নেই। পাগলি বললে, চেঁচিয়ে মরছিস কেন? ও আপদ। আমার মাথার মধ্যে তখন কেমন যেন সব গোলমাল হয়ে গিয়েছে। পাগলিকে দেখে তখন আমার অত্যন্ত ভয় হলো। মনে মনে ভাবলাম, এ অতি ভয়ানক লোক দেখছি। গায়ের লোকে তো ঠিক কথাই বলে, কিন্তু ফেরবার পথ তখন আমার বন্ধ। পাগলি আমায় যা যা করতে বললো সন্ধে থেকে সবটাই করতে হলো। সব সাধনার অনুষ্ঠান সম্বন্ধে সব কথা তোমায় বলবারও নয়। সন্ধ্যের পর থেকেই আমি সবের ওপর আসন করে বসলাম। পাগলি একটা অর্থ শূন্য মন্ত্র আমাকে বলল, সেটাই জপ করতে হবে অনবরত। আমার বিশ্বাস হয়নি যে এতে কিছু হয়। এমনকি ও যখন বললে, যদি কোনো বিভীষিকা দেখো তবে ভয় পেও না, ভয় পেলেই মরবে, তখনও আমার মনে বিশ্বাস হয়নি। রাত্রি দুপুর হলো ক্রমে। নির্জন শ্মশান, কেউ কোনো দিকে নেই। নীর অন্ধকার দিক বিদিক লুকিয়েছে। পাগলি যে কোথায় গেল তাও আমি আর দেখিনি। হঠাৎ একপাল শিয়াল ডেকে উঠল নদীর ধারে একটা কষার ছোপের আড়ালে। শিয়ালের ডাক তো কতই শুনি, কিন্তু সে ভয়ানক শ্মশানে একটা টাটকা মরার উপর বসে সে শিয়ালের ডাকে আমার সর্বাঙ্গ যেন শিউরে উঠল।
সঙ্গে সঙ্গে একটি ব্যাপার ঘটল। বিশ্বাস করা না করাটা তোমার ইচ্ছে, কিন্তু তোমার কাছে মিথ্যে বলে তো আমার কোনো স্বার্থ নেই। আমি তারানাথ জ্যোতিষী, বুঝি কেবল পয়সা। তুমি আমাকে 1 পয়সাও দিবে না, সুতরাং তোমার কাছে মিথ্যে বলতে যাব কেন? শিয়াল ডাকার সঙ্গে সঙ্গে আমার মনে হলো শ্মশানের নিচে নদী জল থেকে দলে দলে সব বউ মানুষরা উঠে আসছে। অল্প বয়সী বউ, মুখে ঘোমটা টানা, জল থেকে উঠে এলো, অথচ কাপড় ভিজে নয় কারোর। দলে দলে 1টা 2টো 5টা 10টা 20টা, তারা সকলে সময় ঘিরে দাঁড়ালো। আমি তো এদিকে এক মনে তো মন্ত্র জপ করে চলেছি, ভাবছি যা হয় হবে। ওমা, একটু পরে ভালো করে চাইতে গিয়ে দেখি আমার চারপাশে একটাও বউ নয়, সব কড়া পাখি। বীরভূমে নদীর চরে যথেষ্ট হয়, দুপায়ে গম্ভীর ভাবে হাঁটে, ঠিক যেন মানুষের মতো। এক মুহূর্তে মনটা হালকা হয়ে গেল। তাই বলো, হরি হরি পাখি। চিন্তাটা আমার সম্পূর্ণ শেষ হয়নি। পরক্ষণে আমার চারপাশে মেয়ে গলায় কারা যেন খলখল করে হেসে উঠল। হাসির শব্দে আমার গায়ের রক্ত আরো হিম হয়ে জমে গেল যেন। চেয়ে দেখি তখন একটাও পাখি নয়, সবই অল্প বয়সী বউ। তারা তখন সবাই একযোগে ঘুমটা খুলে আমার দিকে চেয়ে আছে। আর তাদের চারিদিকে সেই বড় মাঠের যেদিকেই তাকাই, অসংখ্য নরকঙ্কাল কাছে দূরে ডাইনে বাঁয়ে অন্ধকারের মধ্যে সাদা সাদা দাঁড়িয়ে আছে। কতকালের পুরনো জীর্ণ হাড়ের কঙ্কাল। তাদের অনেকগুলোর হাতের সব আঙ্গুল নেই, অনেকগুলোর হাড় রোদে জ্বলে চটা উঠে ক্ষয়ে গিয়েছে। কোনোটার মাথার খুলি ফুটো, কোনোটার পায়ের নলির হাড় ভেঙে গেছে, নলির হাড় আবার কারোর ভেঙে বেঁকেও গেছে। তাদের মুখ নানা দিকে ফেরানো, তার আবার ভঙ্গি দেখে মনে হয় কেউ যেন তাদের বহু যত্নে তুলে ধরে দাঁড় করিয়ে রেখেছে। কঙ্কালের আড়ালে পিছন থেকে যে লোকটা এদের খাড়া করে রেখেছে, সে যেই ছেড়ে দেবে অমনি কঙ্কালগুলো সব হুড়মুড় করে ভেঙে পড়ে একটা জীর্ণ ভাঙাচোরা দুবড়ানো নোনা হাড়ের রাশির স্তূপাকার হয়ে উঠবে। অথচ তারা যেন সবাই সজীব, সবগুলি আমাকে পাহারা দিচ্ছে। আমি যেন প্রাণ নিয়ে শ্মশান থেকে পালাতে না পারি। হাড়ের হাত বাড়িয়ে একটুকে সবাই যেন আমায় গলা চিপে মারবার অপেক্ষায় আছে। উঠে সোজা দৌড় দেবো ভাবছি, এমন সময় দেখি আবার সামনে একটি অতি রূপসী বালিকা আমার অতাগলে হাসি মুখে দাঁড়িয়ে। আবার কি? যাই হোক, সব রকমের সব ব্যাপারের জন্য প্রস্তুত না হয়ে আর সব সাধনা করতে নামেনি। আমি কিছু বলবার আগে মেয়েটি হেসে হেসে বললে, আমি ষোড়শী, মহাবিদ্যাদের মধ্যে শ্রেষ্ঠ। আমায় তোমার পছন্দ হয় না? ওইসব মহাবিদ্যার নাম শুনেছিলাম বটে পাগলির কাছে, কিন্তু তাদের তো শুনেছি অনেক সাধনা করেও দেখা মেলে না, আর এত সহজেই নেই। বললাম, আমার মহা সৌভাগ্য যে আপনি আমার কাছে এসেছেন, আমার জীবন ধন্য হলো। মেয়েটি তখন বললে, তবে তুমি মহাডামরি সাধনা করছো কেন? আগে আমি তো জানি নে কোন সাধনা কিরকম, পাগলি আমার যেমন বলে দিয়েছে তেমনই করছি। বেশ, মহাডামরি সাধনা তুমি ছাড়ো, ও মন্ত্র জপ করো না। যখন দেখা দিয়েছি তখন তোমার আর কিছুতে দরকার নেই। তুমি মহাডামরি ভৈরবকে দেখোনি, অতি বিকট তার চেহারা, তুমি ভয় পাবে। ছেড়ে দাও ও মন্ত্র। সাহসী হর করে বললাম, সাধনা করে আপনাদের আনতে হয় শুনেছি, আর আপনি এত সহজে আমাকে দেখা দিলেন কেন?
তোমার সন্দেহ হচ্ছে? আমার মনে হলো এই মুখ আমি আগে কোথাও দেখেছি, কিন্তু তখন আমার মাথা গোলমাল হয়ে গিয়েছে, কিছু ঠিক করতে পারলাম না। বললাম সন্দেহ হয়, কিন্তু বড় আশ্চর্য হয়ে গিয়েছি, আমি কিছুই জানিনি। কি আপনারা যদি অপরাধ করি মাফ করুন, কিন্তু কথাটার জবাব যদি পেতাম। বালিকা বললে, মহাডামরিকে চেনো না? আমাকেও চেনো না? তাহলে আর চিনে কাজ নেই। এসেছি কেন জিজ্ঞেস করছো? দিব্যৌঘ পথের নাম শোনোনি তন্ত্রে? পাষণ্ড দলনের জন্য ওই পথে আমরা পৃথিবীতে নেমে আসি। তোমার মন্ত্রে দিব্যৌঘ পথে সারা জেগেছে, তাই ছুটে দেখতে এলাম। কথাটা ভালো বুঝতে পারলাম না, ভয়ে ভয়ে বললাম, তবে আমি কি খুবই পাষণ্ড? বালিকা খানিক খিলখিল করে হেসে উঠলে, বললে, তোমার বেলা এসেছে সম্প্রদায় রক্ষার জন্যে, অত ভয় কিসের? আমি না তোকে লাথি মেরেছি, শ্মশানের পোড়া কাঠ ছুঁড়ে মেরেছি। তোকে পরীক্ষা না করে কি সাধনের নিয়ম বলে দিয়েছে তোকে? আমি ভয়ানক আশ্চর্য হয়ে গিয়েছি। বলে কি? মেয়েটি আবার বললে, কিন্তু মহাডামরের বড় ভীষণ রূপ, তোর যেমন ভয় সে তুই পারবি নে, ও ছেড়ে দে। আপনি যখন বললেন তাই দিলাম। ঠিক কথা দিলি? দিলাম। এই সময় যে সব দিকের উপর বসে আছি তার দিকে আমার নজর পড়ল। পড়তে ভয়ে ও বিষয় আমার সর্বশরীর কেমন যেন হয়ে গেল। সব দেহের সঙ্গে সম্মুখে ষোড়শী রূপসী চেহারার কোনো তফাৎ নেই, একই মুখ, একই রং, একই বয়স। বালিকা ব্যঙ্গের হাসি হেসে বললে, যে দেখছিস কি? আমি কথার কোনো উত্তর দিলাম না। কিছুক্ষণ থেকে একটা সন্দেহ আমার মনে ঘনিয়ে এসেছিল, সেটা মুখেই প্রকাশ করে বললাম, কি আপনি আপনি কি শ্মশানে পাগলিও নাকি? একটা বিকট বিদ্রুপের হাসিতে রাত্রের অন্ধকারটা চিরে ফেরে চৌচির হয়ে গেল। সঙ্গে সঙ্গে মাঠময় নরকঙ্কালের হাড়ের হাতে তালি দিতে দিতে এঁকে বেঁকে উত্তম নৃত্য শুরু করলে, আর অমনি সেগুলোর নাচের বেগে ভেঙে ভেঙে পড়তে লাগলো। কোনো কঙ্কালের হাত খসে গেল, কোনোটার মেরুদণ্ড, আবার কোনোটার কপালের হাড়, কোনোটার আবার বুকের পাঁজরগুলো। তবু তাদের নৃত্য সমানে চলছে। এদিকে হাড়ের রাশি উঁচু হয়ে উঠল, আর হাড়ে হাড়ে লেগে কি বিভৎস ঠক ঠক শব্দ। হঠাৎ আকাশের এক প্রান্ত যেন জড়িয়ে গুটিয়ে গেল খানিকটা কাগজের মতো, আর সেই ছিদ্রপথে যেন এক বিকট মূর্তি নাড়ি উন্মাদিনীর মতো আলুথালু বেশে নেমে আসছে দেখলাম। সঙ্গে সঙ্গে চারপাশের বনে শিয়ালের দল আবার টিকে উঠল। বিশ্রী মরা পচার দুর্গন্ধের চারিদিক পূর্ণ হলো। পিছনের আকাশটা আগুনের মতো রাঙা মেঘে ছেয়ে গেল। তার নিচে চিল শকুন উঠছে সেই গভীর রাত্রে। শিয়ালের চিৎকার ও নরকঙ্কালের ঠোকাঠুকি শব্দ ছাড়া সেই ভয়ানক রাত্রে বাকি সবই যেন জগৎ নিস্তব্ধ, সৃষ্টি নিঝুম। আতঙ্কে আমার গা শিউরে উঠল। পিশাচিটা আমার দিকে যেন ছুটে আসছে, তার আগুনের ভাটার মতো জ্বলন্ত দু চোখে খানিকটা ঘেন্না, নিষ্ঠুরতা ও বিদ্রুপ মেশানো। সে কি ভীষণ ক্রূর দৃষ্টি, সে দিগন্ধ, সে শেয়ালের ডাক, সে আগুন রাঙা মেঘের সঙ্গে পিশাচি সে দৃষ্টিটা মিশে গিয়েছে একই উদ্দেশ্যে। সকলেই তারা আমায় নিষ্ঠুর ভাবে হত্যা করতে চায়। যে শব্দের উপর বসে আছি সে শব্দটা হঠাৎ করে চিৎকার করে কেঁদে বললে, আমায় উদ্ধার করো, রোজ রাতে এমনি হয়, আমায় খুন করে
করে মেরে ফেলেছে বলে আমার ক্ষতি হয়নি, আমায় উদ্ধার করো। কতকাল আছে এই শ্মশানে? 56 বছর। কাকেই বা বলি, কেউ দেখে না। ভয়ে দিশাহারা হয়ে আমি আসন ছেড়ে উঠে দৌড় দিলাম। তখন পূবের আকাশ ফর্সা হয়ে এসেছে। কোথায় অজ্ঞান হয়ে পড়েছিলাম। জ্ঞান হলে চেয়ে দেখি আমার সামনে সে পাগলি বসে মৃদু মৃদু ব্যঙ্গের হাসি হাসছে। সে বটতলায় আমি আর পাগলি, এই দুজনে। পাগলি তখন বললে, যা, তোর দৌড় বোঝা গিয়েছে। আসন ছেড়ে পালিয়েছিলি না? আমার শরীর তখনও কেমন যেন একটা ঝিমঝিম করছে। বললুম, কিন্তু আমি ওদের দেখেছি। তুমি যে ষোড়শী মহাবিদ্যার কথা বলতে, তিনিই তো এসেছিলেন। পাগলি মুখ টিপে হেসে বললে, তাই তুই ষোড়শীর রূপ দেখে মন্ত্র জপ ছেড়ে দিলি? দূর, ওসব হাকিনীদের মায়া, ওরা সাধনায় বাধা। তুই ষোড়শীকে চিনিস না। শ্রী ষোড়শী সাক্ষাৎ ব্রহ্মশক্তি এবং দেবী খড়ি তু মহা ষোড়শী সুন্দরী। কাহাদি সাধনা ভিন্ন, তিনি প্রকট হন না। কাহাদি উচ্চতন্ত্রের সাধনা, তুই তা জানিস কি? ওসব মায়া। আমি খানিকটা সন্দিগ্ধ সুরে বললাম, তিনি অনেক কথাই বলেছিলেন যে আরো এক বিকট মূর্তি পিশাচির মতো চেহারা একটা নারী দেখেছি। আমার মাথা ঠিক ছিল না। তারপরেই মনে পড়ল পাগলির কথা। কি যেন একটা তার সঙ্গে হয়েছিল, কি যেন একটা সেটা। পাগলি বললে, তোর ভাগ্য ভালো, শেষকালে যে বিকট মূর্তি মেয়ে দেখেছিস, তিনি মহাডামরী মহাভৈরবী। তুই তার তেজ সহ্য করতে পারলি নে, আসন ছেড়ে ভাগলি কেন? তারপর সে হঠাৎ হিহি করে হেসে উঠল। মুখ পোড়া বাদুর কোথাকার! উনি দেখা পাবেন ভৈরবীদের। আমি যাদের নাম মুখে আনতে সাহস করি নে, হাকিদের নিয়ে কারবার করি। ভোরে অল্পে তোরকে ভেলকি দেখিয়েছি। তুই তো সব সময় আমার সামনে বসে আছিস বটতলায়। কোথায় গিয়েছিলি তুই? সকাল কোথায়? এখন যে সারা রাত সাধনা করে আসন ছেড়ে এলি, এই তো সবে সন্ধে। হ্যাঁ, আমার চমক ভাঙল। পাগলি কি ভয়ানক লোক! সত্যি তো, সবে মাত্র সন্ধে হয়। আমার সব কথা মনে পড়ল। এসেছি ঠিক বিকেল 6টায়। আষাঢ় মাসের দীর্ঘ বেলা, মরা ডাঙায় তোলা সবসাধনা নরকঙ্কাল ষোড়শী, উড়ন্ত চিল শকুনের ঝাঁক, সব তাহলে আমার ভ্রম। হতবম্বের মতো করলাম, কেন এমন ভোলালে? আর মিথ্যে কেনই বা এত ভয় দেখালে? পাগলি তখন বললে, তোকে বাজিয়ে নিচ্ছিলাম। তোর মধ্যে সে জিনিস নেই, তোর কর্ম নয় তন্ত্রের সাধনা। তুই আর কোনোদিন এখানে আসবার চেষ্টা করবি নে, এলেও আর দেখা পাবি নে। বললাম, একটা কথার উত্তর দাও। তুমি তো অসাধারণ শক্তি ধরো, তুমি ভেলকি নিয়ে থাকো কেন? উচ্চতন্ত্রের সাধনা করো না কেন? পাগলি এবার একটু গম্ভীর হলে বললে, তুই সে বুঝবি না। মহাষোড়শী মহাডামরী ত্রিপুরা এরা মহাবিদ্যা, ব্রহ্মশক্তির নারী রূপ। এদের সাধনা এক জন্মে হয় না। আমার পূর্বজন্ম এমনি কেটেছে, এই জন্ম গেল, গুরুর দেখা পেলাম না। যা, তুই ভাগ। তোর সঙ্গে এসব বকে কি করব? তোকে কিছু শক্তি দিলাম, তবে রাখতে পারবি না বেশি দিন। যা, পালা। চলে এলাম। সে আর 40 বছরের কথা। আর যায়নি, ভয়েই যায়নি। পাগলি দেখাও পাইনি আর কোনোদিন।
তখন আমি চিনতাম না, বয়স ছিল কম। এখন আমার মনে হয় যে পাগলি সাধারণ মানবই নয়। সংসারে কেউ ছিল না, লোকচক্ষুর আড়ালে থাকবার জন্য পাগল সেজে কেন যে চিরজন্ম শ্মশানে শ্মশানে ঘুরে বেড়াতো। তুমি আমি সামান্য মানুষ, তার কি বুঝবো? যাক, শেষের কথা। শক্তি পাগলি দিয়েছিল, কিন্তু রাখতে পারিনি। ঠিকই বলেছিল, আমার মনে অর্থের লালসা ছিল, তাতেই গেল। কেবল চন্দ্রদর্শন এখনো করতে পারি। তুমি চন্দ্রদর্শন করতে চাও? এসো, চিনিয়ে দেব। 2 হাতের পুরো আঙ্গুল দিয়ে। আমি দেখলাম তারানাথে বকুনি আর থামবে না। যতক্ষণ এখানে আছি উঠে পড়লাম। বেলা প্রায় 12টা বাজে। আপাতত চন্দ্র দর্শনের থেকে অনেক গুরুতর কিছু কাজ বাকি আছে। তারানাথের কথা বিশ্বাস করেছি কিনা জিজ্ঞেস করছেন? এটার কোনো জবাব আমি কিন্তু কখনো দেব না। কেমন লাগলো আমাদের আজকের গল্প? ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন সবাই। এরপরে আবার কোনো গল্প নিয়ে আমরা আবার হাজির হব। ততদিনের জন্য নমস্কার।